টেবিল থেকে আমি মাঠে যাব কেন? আমার বগলে আমার হাতে কাগজ কলম, এটা বাদ দিয়ে আমি স্লোগানে চলে যাচ্ছি যে পিআর পদ্ধতি ছাড়া আমি নির্বাচনই করব না। তো এই যে বাড়াবাড়িগুলি, পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন করবো না, টেবিলে বসে বললেই তো হয়। নির্বাচন হবে না, তাহলে কোন পদ্ধতিতে দেশ চলবে? রাজনৈতিক সংগঠনে বসে সিদ্ধান্ত নেক না কেন? যে 31 দফা বিএনপি দিয়ে সংস্কারের দাবিটা আসলে এক ধরনের শুরু করেছিল রাজপথে, সেই বিএনপি কিভাবে ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবের এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিংবা অন্যান্য দলগুলোর কাছে সংস্কারের পথে অন্তরায় হিসাবে দেখছে দলগুলো বিএনপিকে, এই পরিস্থিতি কেন তৈরি হলো আসলে? এখানে ব্যাপারটা হচ্ছে কি, তার আগে আমি একটু কথা বলিনি, যে প্রসঙ্গগুলো উঠলো মাস্টার মাইন্ড নিয়ে যে কথা। দেখেন, 71-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ করছে, এটা তো অস্বীকার করেন না। এটা তো ভারতের লোক এসে মুক্তিযুদ্ধ করেনি, কি ব্রিটেন থেকে লোক এসে কিন্তু মুক্তিযুদ্ধ করেনি, বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধ করতে হয়েছে। কিন্তু যখন শেখ পরিবার বলে যে তাদের পরিবারের সদস্যর একক কৃতিত্ব এবং আওয়ামী লীগের একক কৃতিত্ব, তখন মানুষের গায়ে কিন্তু ঝাল ধরে, শুনতে শুনতে বিরক্ত লেগে যায়। ছাত্র জনতার বিপ্লব আগস্ট জুলাই, এটা অস্বীকার করার কিছু নাই, এবং সেই আত্মহুতি তারাই দিছে, এবং শ্রদ্ধার সম্মানের জায়গায় অনুসমান কোনো খান্তি আমি করতে চাই না। কিন্তু একটা বিশেষ সংগঠন, এনসিপি না, একটা বিশেষ সংগঠন যখন বলে যে সব কিছুর ভিতরে আমরা ছিলাম, মানে এনসিপি তো পরে হলো, মানে এই ছেলেরাও কোনো কিছুর ভিতরে ছিল না, তখন তো আমারও গায়ে ঝালটা ধরে। জামাত শিবিরকে বলছেন? অফকোর্স, কারণ আমারও গায়ে ঝালটা এই কারণে ধরে যে এখানে যতগুলো নেতা এনসিপির কিংবা সমন্বয়ক বলেন, কি অ্যারেস্ট পর্যন্ত হয়েছে। এখানে ইসলামী ছাত্র শিবিরের পোস্টধারী, কি গুপ্তচরা, কি অন্তর্নিহিতভাবে রাজনীতিকে সমর্থন করে, এরকম ব্যক্তি কিন্তু ডিবি অফিসে যায় নাই, ডিবি হারুনের ভাতের টেবিলে কিন্তু তারা বসে নাই। তারপরে তারা যখন ওখানে থাকলো, যেভাবে আন্দোলনটা চালালো, আজকে জামাত শিবির কিভাবে মাস্টার মাইন্ড বলে, কিভাবে অংশীদার বলে, এটা তো আমার ভাবনার ভিতরে আসে না। নিরাপদ সড়ক আন্দোলনটা, তারপরে যেভাবে তাদেরকে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে বাড়িতে মায়েদের ধরে নিয়ে আসছে, ভয় দেখাচ্ছে বাচ্চাকে রেপ করা হবে, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য যে আমরা পাইছি, মা হিসেবে আটকে ওঠার মতো ব্যাপার। যে সরকার পতন তো দূরের কথা, বাচ্চার ইজ্জত বাঁচানো নিয়ে ব্যস্ত, এবং বাচ্চাগুলি যেভাবে নামছে নারী পুরুষ, সেখানে ছাত্রদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। শুধু সরকারি প্রতিষ্ঠানের ছাত্র না, বেসরকারি স্কুল কলেজ সবাই যেভাবে নামছে, এটাকে তারেক রহমান সাহেব সেই ইয়েতে কিন্তু বলে নাই, কিন্তু একটা বিশেষ দল সবার অস্তিত্ব, সবার অংশগ্রহণটাকে অস্বীকার করে, অবদানটাকে অস্বীকার করে যখন নিজেদেরকে জাহির করে ওই আওয়ামী লীগের মতো করে, তখন গায়ে ঝালটা আমারও কিন্তু ধরে, মানুষের কিন্তু ধরে, যে এটা তো কোনো দলীয় ব্যানারে কোনো আন্দোলন না, এটা মানুষের ইস্যু ভিত্তিক, যে আমরা স্বৈরাচারের পতন চাই। পতন দেশের সবাই চায়, রিক্সারাও গেছে, টোকাই পর্যন্ত গেছে, একটা ছোট মুদিখানার দোকানদার পর্যন্ত গেছে, ফুচকাওয়ালা পর্যন্ত মারা গেছে। আমি ছাত্রের হিসাব করছি কতটি মারা গেছে, সাধারণ মানুষ যে কত সীমাহীন মারা গেছে, সেটার খতিয়ান হিসাব করা কিন্তু খুবই দুরূহ। তো এই জন্য এই সেন্সে উনি এই কথাটা বলছে যে ছাত্র জনতার বিপ্লব, ছাত্রকে ছোট করা হয়নি, জনতাকে ছোট করা হয় নাই, কিন্তু কোনো বিশেষ দল মাস্টার মাইন্ড বলে যে ভাষণগুলা দিচ্ছে, এই ভাষণগুলো আসলে বন্ধ হওয়া দরকার। আর তারপর আপনি যেটা বললেন যে ছাত্ররা সারা জীবনই, যুবক ছাত্র জনতা তো পরে আসে, ছাত্রদেরকে দেখে কিন্তু জনতা আসে। বাংলাদেশের ইতিহাস, যে আন্দোলনের ইতিহাস, সবকিছু এখানেই একবার ওইভাবেই কিন্তু আসে, সেভাবে হয়েছে। যাক, নির্বাচনের আপনি আরেকটা কি প্রশ্ন জানতে চাইছিলাম যে 31 দফা দিয়ে বিএনপি সংস্কারে শুরু করেছিল, সেই বিএনপি কি করে বাকি সবার প্রতিদ্বন্দ্বী হলো, সংস্কারের বাধা হয়ে দাঁড়ালো? গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে দ্বিমত, ভিন্ন মত পোষণ করা। যে কোনো কারণে ভিন্ন মত আসতে পারে, একমত যে হবে না এটা তো বলা যায় না। 31 দফা আমাদের জোটভুক্ত দলগুলোর দফা, তো এই যখন আমি ভিন্ন দলের সঙ্গে বসবো, তখন সেটা নিয়ে দ্বিমত তো আসতেই পারে, দ্বিমত তো হতেই পারে, কিন্তু এখনো কোনো ইস্যু এমন দ্বিমতের জায়গায় পড়ে যায় নাই যে একবারে মানে অমীমাংসিত হয়ে যাচ্ছে, কি একটা বিরোধ বিসংবাদ হয়ে যাচ্ছে। আমাদের তরফ থেকে এরকম কিন্তু হয় নাই। জামাতের তরফ থেকে যে 7 দফা মাঠে নেমে গেছে অলরেডি আন্দোলন সংগ্রাম নিয়ে, টেবিল থেকে আমি মাঠে যাব কেন? আমার বগলে আমার হাতে কাগজ কলম, এটা বাদ দিয়ে আমি স্লোগানে চলে যাচ্ছি যে পিআর পদ্ধতি ছাড়া আমি নির্বাচনই করব না। তো এই যে বাড়াবাড়িগুলি, পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন করবো না, টেবিলে বসে বললেই তো হয়। নির্বাচন হবে না, তাহলে কোন পদ্ধতিতে দেশ চলবে? রাজনৈতিক সংগঠনে বসে সিদ্ধান্ত নেক না কেন? তাতে তো বিএনপি কাউকে কি বলেছে
যে তুমিও যাচ্ছ তোমার পিছ পিছে, আমিও রাজনীতিতে মাঠে চলে যাচ্ছি, এটা তো বলেনি। দেশে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের একনিষ্ঠ সমর্থন ছিল প্রত্যেকেরই। তারা তাদের বিভিন্ন অসারতার কারণে, সচিবালয় নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, সাম্প্রতিককালে একটা দূতাবাসের কর্মকর্তাদের ভিতরে কত রকম জামাত স্মুথলি চলে যাচ্ছে, আর যারা রাস্তার মার খাচ্ছে, আবার লাঞ্ছনার শিকার হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর। আপনি দেখেন গেছে কিন্তু সবাই একসাথে, তাদের গেট যে গেট থেকে বাইরে হওয়ার কথা বুঝলাম সেটার প্রোটোকল নাই, কিন্তু একটা ভালোভাবে তো তাদেরকে ঠিক মতো নিতে হবে। এবং যারাকে যে কথাগুলো বলেছে, একটা সভ্য রাষ্ট্রের নাগরিক, একটা নারীর প্রতি এই ধরনের বিদ্বেষমূলক আচরণ, আমি নারী হিসেবে লজ্জা পাই যে সারা পৃথিবী তাহলে নারীদেরকে কি দৃষ্টিতে দেখে, যে রাজনীতি আমাদেরকে 52% ভোট, আমরা মিছিলে আছি, মিটিংয়ে আছি, অংশগ্রহণে যে সব কিছুতে আছি, কিন্তু গাইল দেওয়ার সময় আমাদেরকেও ঠিক দেখবেন মতের বাইরে যখন একটা বিশেষ সংগঠনে চলে যায়, তখন তারা যে মন্তব্যগুলো, কমান্ডসগুলো লেখে, তাদের বাহ্যিক চেহারার সাথে কমান্ডসের কি নগ্ন রূপ। এবং এটা আমি এই আন্দোলনের পরে এইগুলি খুব বেশি করে আমি দেখছি, যেটা এর আগে আমি কখনো দেখিনি এই কমান্ডসগুলি। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যে সরকার অ্যামেলগামেট পরিস্থিতিতে পড়ে গেছে। এখন এই সরকার আসলে গোছায় গাছায় নিয়ে সুন্দর করে স্মুথলি একটা ভোট জনগণের প্রত্যাশা মাফিক করে যে স্মুথলি তারা যাবে, এইটা আমার কাছে খুব সন্দেহজনক ব্যক্তিগতভাবে লাগে। যে গুলায় গেছে সরকার, আওলায় গেছে, তাদের ফার্স্ট এজেন্ডা কি, সেকেন্ড কি, টার্গেট কি, তারা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এরা গোছা গেছে, কিছু করতে পারছে না।